আপনারা কি জানেন শিবিরের আয়নাঘর আছে? তবে এই আয়নাঘর আর হাসিনার আয়নাঘরের মধ্যে কিছু পার্থক্য আছে। শিবিরের আয়নাঘরে তারা ইচ্ছা করেই যায়। শোনেন সেই আয়নাঘরের বর্ণনা। 2009-10 সালে আশুলিয়া গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরির সুবাদে রাসেল নামে জামগড়ার একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। আমার বাসা তখন ছিল শ্যামলীতে। আবার রাতে দেরি হলে আশুলিয়ায় থাকার জন্য সেখানে কলিগরা মিলে একটা রুম ভাড়া করেছিলাম। রাসেল ছেলেটা পাশের রুমে 3 জন মিলে থাকতো। ছেলেটা আমার শ্যামলীর বাসার কথা জানতো। আমাকে একদিন বলল, আমি কয়েক মাস আপনাদের শ্যামলীতে থেকে কোচিং করব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোচিং তো সাভারেই আছে, তা এছাড়া আশুলিয়া থেকে শ্যামলীতে তো দিনে গিয়ে ক্লাস করে আবার দিনে ফেরা যায়, কেন সেখানে শুধু শুধু টাকা খরচ করে থাকতে হবে? টাকার কথা বললাম এই কারণে যে ছেলেটার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। একটা বাড়িতে লজিং থাকে আর একটা টিউশনি করে লেখাপড়া করছে। ছাত্র হিসাবে খুবই মেধাবী ছিল। ছেলেটা উত্তর দিল, দেখা যাক কি হয়। আমার মনে হয় টাকা লাগবে না, ফ্রি ক্লাস করা যায় কিনা দেখি। আমি বললাম, ক্লাস না হয় ফ্রি করলা, কিন্তু থাকা খাওয়া খরচ তো আর ফ্রিতে পাওয়া যাবে না। ছেলেটি আমার উত্তরে একটা রহস্যময় হাসি দিল। শুক্রবার ছুটির দিনে শ্যামলী গার্ডেন স্ট্রিটের একটি বাড়ির সামনে ছেলেটার সাথে দেখা করতে গেলাম। তার হাতে সময় খুবই কম ছিল। মেন রোডে এসে যে চা খাবো সে উপায়ও নেই। তার হাতে একটা চিরকুট টাইপের কাগজ ছিল। আমি ছেলেটাকে চা খাওয়ানোর জন্য জোর করতে এক সময় ছেলেটা আমাকে তার হাতে থাকা ছোট কাগজটা দেখে বলল, আপনার সাথে দেখা করার জন্য 20 মিনিটের জন্য ছুটি নিয়েছি। আজকে আর চা খাওয়ার সুযোগ হবে না, আরেকদিন খাবো ইনশাল্লাহ। ছেলের কথা শুনে আশেপাশে তাকালাম, কোথাও কোনো কোচিং সেন্টারের সাইনবোর্ড দেখতে পেলাম না। এই এলাকায় কোনো কোচিং সেন্টারও থাকে না, পুরোটাই আবাসিক এলাকা। ছাত্র হোস্টেলে থাকলেও সেটা একেবারে নগণ্য। ছেলেটাকে জিজ্ঞেস করলাম, কার কাছ থেকে ছুটি নিছো? কোথায় তোমার কোচিং সেন্টার? ছেলেটা বলল, এই গলিতে আমি থাকি। এইটা একটা কোচিং সেন্টার। এটা সম্পূর্ণ আবাসিক কোচিং সেন্টার। এখানে ভর্তি হলে তাকে থাকতে হয়। এখান থেকে বের হওয়া যায় না, মোবাইল ইউজ করা যায় না। দিনের নির্দিষ্ট সময় কিছুক্ষণের জন্য মোবাইল ইউজের অনুমতি দেওয়া হয়। গেস্ট আসলেও দেখা করা যাবে না। কাউকে এই কোচিং সেন্টারের ঠিকানা দেওয়া যাবে না। আমি বুঝলাম কোচিং সেন্টারটা খুব ভালো। ছাত্রদেরকে একটা নিয়ম নীতির মধ্যে এনে এদেরকে 12 থেকে 14 ঘন্টা পড়ালেখা করায়। বাসায় থাকলে কেউ এভাবে পড়ালেখা করে না। কারোর সাথে দেখা না করার বিষয়টা ও মোবাইল ফোনের সীমিত ব্যবহার সবই ভালো লেগেছে, কিন্তু কোচিং সেন্টারের ঠিকানাটা দেওয়া যাবে না কেন? তাদের কি ছাত্র লাগবে না, নাকি তারা অটোমেটিক ছাত্র পেয়ে যায়? কিছু প্রশ্নের উত্তর সেদিন পেলাম না। 2 মাস পরে ছেলেটার সাথে আসলে আবার দেখা হলো। শ্যামলীর কোচিংয়ে এর আপডেট জানতে চাইলাম। ছেলেটা বলল, এটা কোচিং সেন্টার না, ওইটা একটা জেলখানা। আমি 3 সপ্তাহ পরে ওইখান থেকে চলে আসছি। আমাকে দিয়ে এত পড়ালেখা হবে না। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তোমার সেই কোচিং সেন্টারের নাম কি? শিবিরের কোচিং সেন্টার এটা। ছেলের উত্তর শুনে তাসি খেলাম। শিবিরের কোচিং মানে কি? মানে হলো দেশব্যাপী শিবিরের কিছু কোচিং সেন্টার আছে যেগুলো ওপেন, যেমন রেটিনা, ফোকাস, প্রবাহ ইত্যাদি। সেখানে টাকা দিয়ে সবাই পড়ালেখা করতে পারে। আর কিছু কিছু কোচিং সেন্টার আছে যেগুলোতে টার্গেট করে শুধুমাত্র শিবিরের সাথী সদস্যদেরকে পড়ানো হয়। সাথী সদস্য হলে শিবিরের শপথের কর্মী। এরা দলের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। মূলত এরাই দলের প্রাণ। এদেরকে বিভিন্ন ভার্সিটি ভর্তি করানোর জন্য শিবির কিছু আয়নাঘর বানিয়েছে, যেখানে শুধুমাত্র বাছাই করা শিবির পড়বে। সে আয়নাঘরে একবার ঢুকবে আর কোর্স শেষ বের হবে। মাঝে কোনো ছুটি ছাটা নেই। এখানে কওমি মাদ্রাসাটা স্টাইলে রাত 3টায় ঘুম থেকে উঠিয়ে পড়ালেখা করানো হয়। অবশ্যই তার আগে তাহাজ্জুদ পড়ানো হয়। এরপর সারাদিন বিভিন্ন পাঠ কার্যক্রম চলে। দুপুরে রেস্ট, ঘুম, বিকালে ইনডোর গেম, এভাবে রাতে শোয়ার আগ পর্যন্ত পড়ালেখা করানো হয়। কখনো মেডিকেল, কখনো ইঞ্জিনিয়ারিং, কখনো সেনাবাহিনীর আইএসএসবি, কখনো বিসিএস, কখনো বিদেশে উচ্চশিক্ষার জন্য একজনকে নির্দিষ্ট সময় কয়েক মাস আয়নাঘরে থাকতে হয়। এই আয়নাঘরে প্রতিদিন স্ক্রিনিং করা হয়। পড়ালেখার চাপ সহ্য করতে না পারলে তাকে রিজেক্ট করা হয়। আমি যে ছেলেটার কথা বলছিলাম, ছেলেটি ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কোচিংয়ে। 3 মাস কোর্স করার কথা। চাপ সহ্য না করার কারণে সে 1.5 মাসের মাথায় সেখান থেকে বেরিয়ে আসে। শেষ পর্যন্ত যারা টিকে তাদের লেখাপড়া ক্যারিয়ার অনেক ভালো হয়। 2013 সালের পরে জামাত শিবির বুঝতে পেরেছিল রেজিম অনেকদিন টিকে যাবে। আর এই রেজিমের সবচেয়ে বড় খুঁটি হলো সেনাবাহিনী ও বিশেষ ক্যাডার বাহিনী। শিবির তখন থেকে মাঠে নামতে পারতো না, ওপেন রাজনীতি করতে পারতো না, ফলে তাদের বিরাট সময় বেঁচে যেত। তখন থেকে তারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনেকগুলো আয়নাঘর বানিয়েছিল, যাতে অনেক শিবির কর্মী ট্রেনিং নিয়েছিল।